এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। এবং দ্বিতীয় পর্বে আলোচনা হবে ডিসকাশন অফ মেডিসিন নাক্স ভূমিকার সেকেন্ড পার্ট। আলোচনা করবেন ডাক্তার মোহাম্মদ গিয়াসউদ্দিন বিশ্বাস, সভাপতি, যশোর জেলা OIIS। আজকের এই ওয়েবিনারে বিশেষ অতিথির আসনে অলঙ্কৃত আছেন ডাক্তার কৃষ্ণপ্রসাদ বালা স্যার, সেক্রেটারি OIIS ভারত। আজকের এই সান্ধ্যকালীন বিজ্ঞান ভিত্তিক আলোচনা সভায় উপস্থিত আছেন আমাদের অনলাইন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন অফ হোমিওপ্যাথির প্রতিষ্ঠাতা, লেখক, গবেষক এবং সুচিকিৎসক ডাক্তার মোহাম্মদ ইমান আলী স্যার। উপস্থিত আছেন ইন্ডিয়া শাখার সভাপতি ডাক্তার সচেন্দু সিনহা স্যার। উপস্থিত আছেন ইন্ডিয়া শাখার সেক্রেটারি ডাক্তার কৃষ্ণপ্রসাদ বালা স্যার। উপস্থিত আছেন ইন্ডিয়া শাখার সহসভাপতি সাংগঠনিক ডাক্তার বৃন্দাবন মাহাতো স্যার। এছাড়াও উপস্থিত আছেন আমাদের দুই বাংলার বিভিন্ন জেলা উপজেলা সভাপতি, সেক্রেটারি এবং সদস্যবৃন্দ। আরও উপস্থিত আছেন আমাদের অনেক জ্ঞানী গুণী ডাক্তারবৃন্দ। সবাইকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং নমস্কার। আজকের যে দুটি পর্বে আমাদের অনুষ্ঠান সূচি ছিল, আমরা প্রথমেই ডিসকাশন অফ মেডিসিন নাক্স ভূমিকার সেকেন্ড পার্টে চলে যাব এবং আলোচনাটি নিয়ে আসবেন আমাদের তরুণ হোমিওপ্যাথ ডাক্তার মোহাম্মদ গিয়াসউদ্দিন বিশ্বাস, সভাপতি, যশোর জেলা। ডাক্তার মোহাম্মদ গিয়াসউদ্দিন বিশ্বাস স্যারকে অনুরোধ করছি স্যার আপনার আলোচনা শুরু করার জন্য। স্যার, একটু ইন্টারাপ্ট করি, অধর স্যার জয়েন করেছেন, যদি উনি থাকেন তাহলে একটু দেখতে পারেন। ধন্যবাদ স্যার। আমাদের প্রথম পর্বে সফল কেস শেয়ার নিয়ে আলোচনা করার কথা ছিল ডাক্তার অধর মাহাতো স্যার। স্যার কি আলোচনা করার সুযোগ আছে এখন? আমার মনে হয় যেহেতু উনি জানেন না আর আপনি তো ঘোষণা দিয়ে ফেলছেন, উনি আমাকে আগে ইনফর্ম করাও হয়নি। যাই হোক, আমি একটা কেস শেয়ার করছি, যদিও আমি চেম্বারে আছি। আমি একটা ছোট কেস শেয়ার করি। কেসটা অত্যন্ত ইন্টারেস্টিং। আমার এটা বাড়ির কেস, এই এক সপ্তাহ আগের ঘটনা। যাই হোক, আমি প্রথমে সমস্ত উপস্থিত সমস্ত চিকিৎসকবৃন্দকে আমার আন্তরিক শ্রদ্ধা, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের সান্ধ্যকালীন ক্লাসে আমি একটা কেস উপস্থাপন করছি, যেটা অত্যন্ত ইন্টারেস্টিং এবং এত চাপ সৃষ্টি হয়েছিল আমার উপর এই কেসটাতে, সেই কেসটাই আমি আজকে উপস্থাপন করছি। আমার ছোট মেয়ে, তার আগের দিন একটা মেলা ছিল এখানে, সেই মেলাতে গেছিল, সেখানে আইসক্রিম খেয়েছে। তারপর বাড়ি এসেছে, যথারীতি রাত্রে খাবার দাবার সবই খেয়েছে। রাত্রে ঘুমও মোটামুটি বললে হয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে বলছে, বাবা আমার
শরীরটা কেমন যেন জ্বর জ্বর লাগছে। বলে ঠিক আছে, ওটা ঠিক হয়ে যাবে, মুখ হাত ধু, চা টা খা। এরপর সে চা টা খেয়ে টিউশন ছিল, টিউশন চলে গেছে। হঠাৎ দেখছি 9টার সময় টিউশন থেকে এসেছে, সোজা আমার চেম্বারে, যার কাছে টিউশন পড়তে গেছিল তিনি ওকে পৌঁছে দিয়েছেন এবং চেম্বারে ঢুকে কাঁদতে আরম্ভ করে দিয়েছে। বলছে আমার প্রচন্ড মাথা ব্যথা করছে, আমার খুব জ্বর চলে আসছে, গলা ব্যথা করছে, আমার খুব আঁটু পাটু লাগছে, এইসব বলতে আরম্ভ করছে এবং বলছে প্রচন্ড মাথা ব্যথা করছে আমার। আমি সেই পূর্ব দিনের কথাটা মাথায় রেখে আমি তাকে বেলেডোনা দিয়েছিলাম। বেলেডোনাতে কাজ কিন্তু একদমই হয়নি। আমি যখন 10টার সময় আবার আমাকে বাড়িতে ডাকলো যে একটু জ্বরটা কমছে না এবং প্রচন্ড মাথা ব্যথা, থাকতে পারছে না, তুমি কিছু একটা ব্যবস্থা করো। তারপর দেখা গেল সে আবার পরপর বমি করলো কয়েকবার এবং প্রচন্ড যন্ত্রণা এবং খুব আটোপাটো করছে। আমি তাকে দিলাম আর্সেনিক 30, 3টা ডোজ 10 মিনিট পর পর। এটাতে বমি টমি কমে গেল, আটোপাটো ভাবটাও কমে গেল। সন্ধ্যা নাগাদ মোটামুটি ওর যে অসুবিধাগুলো ছিল সেগুলো সবই কমে গেল। পরবর্তী দিন হলো কি, জ্বর কিন্তু 102 এর নিচে আর নামছে না কোনো রকমে, কিন্তু আগের যে যন্ত্রণা সেগুলো সবই কমে গেছে। এবারে সমস্যা হলো কি, ওর মাস্তুতো দাদা, ওর মাস্তুতো দিদি দুটো ডাক্তার MBBS। এখন ওর মা বলছে তাহলে যখন এই ওষুধে কমছে না, তাহলে ওরাকে একটু ফোন করছি, ওষুধ দিয়ে দিবে। আমি বললাম দেখি আর একটু সময় দাও আমাকে, দেখি কি হয়। তারপরে আমার এক বন্ধু ডাক্তার আছে, সেও খবর পেয়ে পর আমার বাড়ি চলে এসেছে। সেও দেখছে হ্যাঁ জ্বর তো খুব বেশি আছে, আর কাল থেকে হচ্ছে, তো দেখো কি হচ্ছে না হয়। আমি একটা প্রেসক্রিপশন করে দিয়ে গেলাম। আমার তো চাপ ধীরে ধীরে বাড়তে লাগলো। এবারে কি করা যায়? আমি জিজ্ঞেস করলাম, বাবু তোমার কি অসুবিধা হচ্ছে এখন? তোমার হাত ব্যথা, মাথা যন্ত্রণা সবই তো কমে গেল, তো তাহলে তুমি এরকম করছো কেন? ও বলল যে বাবা সবই ঠিক আছে, আমার সবই কমে আসছে, কিন্তু আমার সব থেকে খারাপ লাগছে আমি এখন পড়াশোনা করতে পারছি না। যেমন টিউশন যায় সেরকম টিউশন যেতে পারছি না, এইটা আমার খুবই খারাপ লাগছে, এবং স্কুল যেতে পারছি না। সব থেকে বেশি খারাপ লাগছে আমার ওইটাই। আমি বললাম ঠিক আছে ঠিক আছে, তুই আমাকে একটু টাইম দে, দেখি কি করা যায়। চেম্বার আমার বাড়ির কাছেই চেম্বার, 1 মিনিটের রাস্তা। আমি চেম্বারে এলাম, আমি একটা ওষুধ নিয়ে গেলাম, নিয়ে গিয়ে পর আমি তাকে ওই 10 ml ফাইলে 2টা বড়ি দিয়ে স্যাচুরেট করে 5 মিনিট পর পর দিলাম। আমি আর কিন্তু কোনো কিছু জিজ্ঞেস করি নাই ওকে। এবারে দেখা গেল রাত 11টার সময় ওর মা বলছে মেয়ের জ্বরটা তো বলছে একদমই কমে গেছে। বলে হঠাৎ এত তাড়াতাড়ি কমে গেল 102 থেকে? না, বলছে ওষুধটা খাওয়ার পর ধীরে 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 কমে 11টা নাগাদ ঘাম দিল, ঘাম দিয়ে কিন্তু মনে হচ্ছে জ্বরটা ছেড়ে গেছে। বলে ঠিক আছে। সকালবেলা দেখলাম জ্বর টর কিচ্ছু নেই। তো এইরকম একটা ইন্টারেস্টিং কেস। আমি যদি বাই চান্স এখানে ফেল করতাম তাহলে কিন্তু অ্যালোপ্যাথি ওষুধ পড়ে যেত, কারণ চারদিক থেকে একটা প্রেসার ক্রিয়েট হয়েছিল আমার উপর। যাই হোক, আমি লাস্ট যে ওষুধটা দিলাম, যে রুব্রিক্সটা নিয়েছিলাম, বিজনেস ইনক্যাপাসিটি ফিভার ডিউরিং, একটাই মেডিসিন বোধহয় সম্ভবত দেখেছিলাম, স্যাঙ্গুনেরিয়া। আমি ওই ওষুধটাই প্রয়োগ করেছিলাম এবং তাতেই আমি সাকসেসফুল হয়। তো আমি আজকে এই কেসটাই স্যার উপস্থাপন করলাম। আমার আজকে প্রিপারেশন একদমই নেই, কারণ আমি বুঝতেই পারিনি যে আজকে আমার কেস আলোচনা করার আছে, কারণ আমাকে অন্যদিন ইনফর্ম করা হয় সকাল দিকে, আজকে ইনফর্ম করা নেই। আর আমার আজকে এত ব্যস্ততার মধ্যে ছিলাম যে এটা আর দেখার সময়ও হয় নাই। থ্যাংক ইউ মডারেটর স্যার।
হ্যালো স্যার। হ্যাঁ স্যার, কিছু বললেন? স্যার লাস্টের ভার্সনটা যে আপনি যে ওষুধটা দিয়েছিলেন সেঙ্গুনিয়া, সে সময় যে ভার্সনটা উনি বলেছিলেন না, সেই ভার্সনটা একটু যদি রিপিট করলে ভালো। ও বললো যে আমি পড়াশোনা করতে, আমি বললাম তোমার কি খারাপ লাগছে? যে বলছে আমার সবই ধীরে ধীরে ঠিক হয়ে এসেছে, কিন্তু বলছে আমি পড়াশোনা করতে পারছি না, স্কুল যেতে পারছি না, টিউশন যেতে পারছি না, এটা আমার খুব খারাপ লাগছে। এটাতে আমি ওই বিজনেস ইনক্যাপাসিটি নিয়েছিলাম ফিভার ডিউরিং। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, বিজনেস ইনক্যাপাসিটি ফিভার ডিউরিং। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ স্যার, ডাক্তার অদর মাহাতো স্যারকে। স্যার সুন্দর একটি কেস উপস্থাপন করলেন। তো এবারে আমাদের যে দ্বিতীয় পর্বের আলোচক ডাক্তার গিয়াসউদ্দিন বিশ্বাস স্যার, সভাপতি যশোর জেলা, আলোচনা শুরু করবেন। ডিসকাশন অফ মেডিসিন নার্স ভূমিকার সেকেন্ড পার্ট। স্যারকে অনুরোধ করছি, স্যার আলোচনা শুরু করবেন। ডাক্তার গিয়াসউদ্দিন বিশ্বাস। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। উপস্থিত অধ্যকার প্রোগ্রামের সম্মানিত মডারেটর ডাক্তার প্রশান্ত ভৌমিক স্যার, বিশেষ অতিথি ডাক্তার কৃষ্ণ প্রসাদ বালা স্যার, বাংলাদেশ এবং ভারত থেকে অংশগ্রহণকারী সকল নেতৃবৃন্দ এবং সম্মানিত আলোচক ডাক্তার অধর চন্দ্র মাহাতো স্যার সহ OIIH পরিবারের সম্মানিত প্রধান প্রশিক্ষক মহাসচিব, বাংলাদেশ ভারত থেকে অংশগ্রহণকারী ডাক্তারবৃন্দ, সকলের প্রতি শান্তির কালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে 898তম ক্লাস। এই ক্লাসে আজকে আমরা আলোচনা করার খেয়াল রেখেছি নাক্স ভ্রমের বিষয়ে, নাক্স ভ্রম ঔষধটি বিষয়ে। গতদিন আমরা আলোচনা করেছিলাম নাক্স ভ্রম এর কিছু রুব্রিক এবং নাক্স ভ্রম ঔষধটির উৎস বিষয়। সেখানে আমরা জাস্ট এটা একটু স্ক্রিনটি শেয়ার করে নিচ্ছি। আমরা আলোচনা করেছিলাম নাক্স ভ্রম ঔষধটির উৎস সম্পর্কে। তো এই নাক্স ভূমিকা ঔষধটি যে উৎস থেকে আমরা পেয়েছি, এই স্ট্রাইকনোস নাক্স ভূমিকা পর্ণমোচী একটি গাছ থেকে। মূলত এই গাছের যে মূল অ্যালকালয়েড সেটা হচ্ছে স্ট্রিকনাইন আর ব্রুকাইন। এই দুইটা আমরা গতদিন পড়েছিলাম। তো আজকে আমরা মূলত দ্বিতীয় পার্টে আলোচনা করব
এই স্ট্রিকনাইন এবং ব্রোকাইন আসলে কি, এবং এর সাথে আমাদের হোমিওপ্যাথি কোন কোন রোগগুলি আমরা এই পড়া থেকে পেয়ে যাই সেই বিষয়ে কথা বলবো। অর্থাৎ স্ট্রিকনাইন ও ব্রোকাইনের সাথে আমরা কোন কোন লক্ষণ অতি সহজে পাই এবং আমরা আমাদের চেম্বারে কাজে লাগিয়ে থাকি। তো আমরা প্রথমে একটু জেনে নেব যে এই স্ট্রিকনাইন এর বৈশিষ্ট্যটা কি। দেখেন, স্ট্রাইকনোস নাক্সভূমিকা গাছের অ্যালকালয়েডের যে দুইটা উপকরণ আমরা পেয়েছি, এই স্ট্রিকনাইন ও ব্রোকাইন, এই দুইটার ভিতরে স্ট্রিকনাইন কিন্তু খুবই বিষাক্ত এবং এর প্রভাব কিন্তু আমাদের দেহে মারাত্মকভাবে দেখা দেয়। সেই তুলনায় ব্রোকাইন কিন্তু অত বেশি মারাত্মক হয় না, এবং স্ট্রিকনাইন যত দ্রুত কাজ করে শরীরে ইফেক্ট আনে, ব্রোকাইন কিন্তু তুলনামূলক একটু কম মাত্রায় দেহের উপরে কাজ করে। তো আমরা প্রথমে একটু জেনে নিই স্ট্রিকনাইনের বৈশিষ্ট্য। স্ট্রিকনাইন খুবই শক্তিশালী, যা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উত্তেজক হিসাবে কাজ করে এবং এর প্রতিক্রিয়া হিসাবে স্নায়ুতন্ত্রে খুবই ব্যাপকভাবে প্রভাব ফেলে, মারাত্মকভাবে প্রভাব ফেলে। যদি কেউ সামান্য পরিমাণও স্ট্রিকনাইন নিয়ে থাকে, তাহলে সামান্যতেই তার দেহের বিশেষ করে পেশির টান শুরু হয়, সারা দেহে হঠাৎ ঝাঁকুনি আসে এবং ব্যাপক হারে খিঁচুনি দেখা দেয়। স্ট্রিকনাইন এই অ্যালকালয়েডটি যদি কেউ গ্রহণ করে, তাহলে কিন্তু সে অতি অল্প টাইমে তার দেহের ভিতরে ঝাঁকুনি বা খিঁচুনি আসে এবং সামান্যতেই তার পেশির টান দেখা দেয়। এবং সবচেয়ে বড় কথা, এই অবস্থাতেই সে সামান্য আলো, সামান্য তাকে টাচ করা অথবা সামান্য শব্দ, এইগুলো সহ্য করতে পারে না। এটা হচ্ছে স্ট্রিকনাইনের কিন্তু কঠিন একটা বৈশিষ্ট্য। আর ঠিক আমরা জেনে নেব আমাদের আরেকটি অ্যালকালয়েড ব্রোকাইনের বৈশিষ্ট্য। তো ব্রোকাইন তুলনামূলক স্ট্রিকনাইনের চেয়ে একটু কম শক্তিশালী এবং এটা সাধারণত এটাও নার্ভাস সিস্টেমের উপরে ব্যাপকভাবে কাজ করে, বিশেষ করে স্নায়ুতন্ত্রে উত্তেজনা সৃষ্টি করে, তবে তুলনামূলক স্ট্রিকনাইনের চেয়ে ধীর গতিতে। এবং দীর্ঘস্থায়ী স্নায়বিক উত্তেজনা, মাথা ঘোরা, দুর্বলতা এগুলো কিন্তু দেখা দেয় যদি এই ব্রোকাইন অ্যালকালয়েডটি কেউ গ্রহণ করে। অনেক সময় দেখা যায় এই ব্রোকাইন নেওয়ার ফলে অনেকের খিঁচুনি আসে, তবে তুলনামূলক একটু বড় ডোজ হওয়া লাগে। স্ট্রিকনাইন তো সামান্য একটু নিলেই সে বিপদ, অতি অল্পতে অনেক বেশি ঝুঁকির ভিতরে বা অনেক বেশি ক্ষতির ভিতরে চলে যায়, কিন্তু ওই তুলনায় ব্রোকাইন একটু বেশি নিলেই তারপরে তার এই ক্ষতির দিকে যাওয়ার উপসর্গ দেখা দেয়। ব্রোকাইন নেওয়ার ফলে শরীরে ঝাঁকুনি, কম্পন, দুর্বল, খিঁচুনি এগুলি দেখা দেয়। সবচেয়ে বড় বিষয় হচ্ছে ব্রোকাইনের কারণে হৃদযন্ত্র বা শ্বাস প্রশ্বাসের কঠিন ক্ষতি হতে থাকে, হৃদস্পন্দন অনিয়মিত হতে পারে, শ্বাস নিতে কষ্ট হয়। বিশেষত বেশি ডোজ নিলে এই শ্বাসকষ্টের প্রবণতাটা ব্যাপক হারে দেখা দেয়। আর মানসিক উপসর্গ হিসাবে কেউ যদি ব্রোকাইন নিয়ে থাকে, তাহলে তার ভিতরে অস্থিরতা, বিভ্রান্তি এবং অল্পতেই ভয় পাওয়া, চোখে ধোয়া বা ঝাপসা দেখা, যেন সে ক্লিয়ার দেখতে পাচ্ছে না অথবা অন্ধ হয়ে যাওয়ার মতো ভয়, এই ভয়গুলি ব্রোকাইন
সে নেওয়ার কারণে এগুলি দেখা দিতে পারে। তো আমরা আজকে চেষ্টা করব আমাদের ক্লাসে আমরা একটু জানার চেষ্টা করব সরাসরি এই স্ট্রিকনাইন, এক কথায় নাক্স ভূমিকার যে উৎস, সেই উৎসটা যদি আমরা সেবন করি বা গ্রহণ করি, এই উৎস গ্রহণের ফলে উৎস থেকে প্রাপ্ত যে অ্যালকালয়েড, এই অ্যালকালয়েড গ্রহণের ফলে আমাদের যে লক্ষণগুলি হয়, এই লক্ষণগুলির সাথে আমাদের চেম্বারের রোগীর লক্ষণের কি মিল থাকতে পারে বা কোন কোন দিকে আমরা মিল পাই, সেই বিষয়টা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। তো প্রথমেই বলবো যে স্ট্রিকনাইন এর ব্যবহারের ফলে কেউ যদি গ্রহণ করে বা খায়, সে অল্প মাত্রায় খাক বা বেশি মাত্রায় খাক, তার স্নায়ুতন্ত্রে কঠিনভাবে প্রভাব ফেলে। এমনকি সামান্য নেওয়াতেই তার পেশির টান শুরু হয়ে যায়। তো এই সময় কি হয়, যখন তার পেশির টান শুরু হয় তখন সে কিন্তু সাথে সাথে সে চিন্তাভাবনা করতে থাকে যে আসলে এই যে আক্ষেপটা আসছে এটা আমার মৃত্যু দ্বার প্রান্তে পৌঁছে দেবে। সে বলতে তার দেহের ভিতরে এমন একটা অস্বস্তি, আলাজালা বা তার পেশি খিঁচুনি চলে আসে, সে কিন্তু সাথে সাথে বলতে থাকে যে আমি হয়তো আমার মৃত্যু খুব সামনে, আমি হয়তো দীর্ঘক্ষণ বাঁচব না, এমন একটা অস্বস্তি তার দেহের ভিতরে কাজ করে। স্যার আমি একটি সাউন্ড পাচ্ছি, কেউ কি কিছু বলবে? হ্যাঁ, ভালো শোনা যাচ্ছে না, শব্দ খুব আসছে। হ্যাঁ জি, শুনতে পাচ্ছেন? না, এখনো শব্দটা সব খুবই আসতে হচ্ছে, জানি না বাকিটা আমরা কিন্তু শুনতে পাচ্ছি। হ্যাঁ, স্যার এবার শুনতে পাচ্ছেন কি? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে, খুব সুন্দর শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে স্যার, এবারে ভালো শোনা যাচ্ছে। তাহলে আমার ওটা আমারই প্রবলেম, আমারই। ঠিক আছে স্যার, আপনি কন্টিনিউ করুন। জি, আমরা যে কথা বলছিলাম, যদি কেউ স্ট্রিকনাইন গ্রহণ করে তাহলে কিন্তু সাথে সাথেই সে এমন পেশির টানের আওতায় পড়ে, তার দেহে এমনভাবে তার পেশিগুলো কষতে থাকে যে সাথে সাথে সে এমন কথা বলতে থাকে যে হয়তো মৃত্যু আমার খুব নিকটে। সে এইভাবে বারবার বলতে থাকে। এমনকি সে এই সময় খুব রাগান্বিত হয়ে পড়ে ও ক্ষিপ্র হয়ে পড়ে, তার ভিতরে একটা যেন কেমন একটা অস্থিরতা, রাগ ভাব, যেহেতু তার পেশি কষছে সেহেতু সে কিন্তু স্বাভাবিকভাবে থাকতে পারছে না, এরকম একটা অনুভব কিন্তু হয় স্ট্রিকনাইন ব্যবহারের ফলে। এবং অনেক সময় দেখা যায় যে এইভাবে সে তার দেহে যে আক্ষেপ বা খিঁচুনি আসতে আসতে একসময় কিন্তু সে উন্মাদের মতো ভাব করতে করতে অজ্ঞান হয়ে যায়। এটা কিন্তু স্ট্রিকনাইন ব্যবহারের ফলে ঘটে। এখন এইগুলি আমরা আমাদের চেম্বারের পেশেন্টের দ্বারা আমরা কিভাবে এটা আমরা পেয়ে থাকতে পারি, আমাদের চেম্বারের পেশেন্টগুলি আসলে আমরা সেটা কিভাবে তার রুব্রিকগুলি খুঁজে বের করতে পারি। দেখেন, আমাদের এই প্রথম যে রুব্রিকটি, স্যার একটা বাজে সাউন্ড আসছে, এটা কি আমার এইখান থেকে নাকি আপনাদের?
অন্য তো সবার মাইক বন্ধ আছে স্যার, মনে হয় আপনার থেকেই হচ্ছে। না মাইক খোলা আছে, খোলা ছিল না ওনারটা এখনো খোলা আছে। গোলাম কিবরিয়া মন্ডল, গোলাম কিবরিয়া মন্ডল। হ্যাঁ স্যার বন্ধ করি। তো আমাদের চেম্বারের রোগী এসে এভাবে বলতে পারে যে ডাক্তার ভাই, যখন আমার প্রচণ্ড খিঁচুনি আসে তখন আমি যেন দেখতে পারি যে যমদূত আমার সামনে, মানে যখন আমার মানে খিঁচুনিতে পেশিগুলি টান ধরে তখন আমার এত কষ্ট হয়, আমি বুঝতে পারি যে আমার যমদূত সামনে। মানে আমি এইভাবে বলতে থাকি অনেক সময়। আমার অনেক সময় এই পেশেন্ট সম্পর্কে তার অভিভাবক এভাবে বলে, ডাক্তার ভাই ও যখন মানে প্রচণ্ড ওর কষ্ট চলতে থাকে, মানে ওর খিঁচুনিটা প্রচণ্ড পরিমাণে দেখা দিতে থাকে, তখন ও শুধু বলতে থাকে যে আমার হয়তো সময় ফুরিয়ে এসেছে, আমার মনে হচ্ছে যে আমার হয়তো আমার সময় শেষ, এইভাবে বলতে থাকে। আমাদের কিন্তু এই রুব্রিকটি আমাদের চেম্বারের রোগীর ভাষ্যের সাথে আমাদের এই প্রথম রুব্রিকটি 1 নম্বর ডেথ প্রেজেন্টিমেন্ট অফ কনভালশনস ডিউরিং, এই রুব্রিকটা আমরা নিতে পারি। দ্বিতীয়ত রুব্রিকটি হচ্ছে ইরিটেবিলিটি কনভালশনস ডিউরিং, অর্থাৎ যখন তার খিঁচুনি আসে তখন সে আর মেজাজ ঠিক রাখতে পারে না, তখন কেউ কিছু বললেও রাগ হয়, সামান্যতেই রাগ হয়, সে কিন্তু কষ্ট পাচ্ছে, কষ্ট তার চলছে, তার আক্ষেপ বা তার পেশির টান কঠিনভাবে চলছে, কিন্তু এই অবস্থায় কেউ যদি কিছু বলেছে সাথে সাথে সে রাগ দেখাচ্ছে, এমনকি সে মারবে এমন একটা ভাব দেখায় বা বকাবকি করতে থাকে, এইগুলি করতে থাকে। আমাদের চেম্বারের অনেক পেশেন্ট আমাদের চেম্বারে এসে এভাবেও বলতে পারে যে ডাক্তার ভাই, যখন আমার এই যে গা হাত পা কষে, তখন আমার কেউ কিছু বললেই আমার কেমন যেন রাগ হয়ে যায়, আমি আর মানে নিজেকে কন্ট্রোল করতে পারি না, এদিকে তো কষ্ট চলে, ওদিকে আবার কথা বললে যেন আমার আরও অস্বস্তি, যেন অন্যদিকে মোড় নেয়, এরকম একটা ভাব হয়। এই জন্য ওই সময় আমি কারোর কোনো কথা সহ্য করতে পারি না। তো এই রুব্রিকটি ইরিটেবিলিটি কনভালশনস ডিউরিং, যদিও জানি আজকে হয়তো আমি হয়তো সঠিকভাবে বোঝাতে পারছি না, কারণ একটু চেষ্টা করেন যে রুব্রিকের সাথে ভাষ্যের সাথে একটু খেয়াল রাখার, ইনশাআল্লাহ হয়তো আল্লাহ মানে সুবিধা দিতে পারে। তো আমাদের পরবর্তী রুব্রিক ম্যানিয়া কনভালশনস বিফোর এপিলেপটিক। আমাদের চেম্বারে অনেক পেশেন্ট আছে যারা এইভাবে বলে যে ডাক্তার ভাই, যখন আমার মানে কষ্ট শুরু হয়, কষ্ট মানে কি বলা যায়, কষ্টের পর্যায়টা যখন বেশি হয়ে যায় তখন আমি আর নিজেকে ঠিক রাখতে পারি না, তখন কি যে কি করি, কি যে কি বলি, মানে একেবারে মানে আমি বলা যায় আমি উন্মাদ হয়ে যাই, ঠিক এরপরেই না জানি কখন যেন আমি সেন্সলেস হয়ে পড়ি। অনেক সময় অনেক অভিভাবক এভাবে বলে যে ডাক্তার ভাই, ওর যখন এই কষ্টটা চলতে থাকে তখন কিন্তু ও আস্তে আস্তে এমন একটা ভাব করে যে সেটা যেন একেবারে বলা যায় ও ফুল পাগল হয়ে গিয়েছে, এমন একটা ভাব করে। আর ঠিক তার পরপরই দেখা যায় যে ও এক সময় আবার সেন্সলেস হয়ে যায়, পরে আবার ঠিক হয়ে যায়। তো এই রুব্রিকটি হচ্ছে ম্যানিয়া কনভালশনস বিফোর এপিলেপটিক, যেটা স্ট্রিকনাইন গ্রহণের ফলে কিন্তু এই লক্ষণটি আসে। তো আমাদের পরবর্তী আরেকটি বিষয় বলবো, এই স্ট্রিকনাইন সেবনের ফলে আমরা আগের রুব্রিকগুলি ব্যাখ্যা পেয়েছি ইনশাআল্লাহ, আমাদের এবারের কথাটা বলছি যে স্ট্রিকনাইন ব্যবহারের ফলে কিন্তু এমন ঘটে যখন পেশির সংকোচন, পেশিগুলি কষতে থাকে, পেশির টান আসতে থাকে, তখন কিন্তু এইরকম একটা অবস্থা হয় যে কে কি বলল, সেই বলা অবস্থাটা মানে নিজের কাছে এত খারাপ লাগে যে যদি হাতের কাছে পায়ের কাছে কেউ থাকে তাকে মানে শপথ করে মারা শুরু করে, এমনকি পায়ের কাছে কেউ থাকলে এমন জোরে লাথি মারে সে 5 হাত 10 হাত দূরে যেয়ে পড়ে। তো
এই রোগীর বিষয়ে অনেক সময় অনেক অভিভাবক বলতে পারে, আমাদের চেম্বারে আসা রোগী বিষয়ে অভিভাবক এইভাবে বলতে পারে যে ডাক্তার ভাই, যখন ওর প্রচণ্ড খিঁচুনি আসে ও কিন্তু কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করে না, আর খিঁচুনির সময় কিন্তু ওর পাশে যাইতে আমাদের ভয় করে। বিশেষ করে হাত পা দিয়ে এমনভাবে আঘাত করে, মানে মনে হয় ওর উপকার করার চেয়ে ও হারিয়ে যাক, উপকার করার চেয়ে ও মরে যাক। বলেন, আমরা ওর উপকার করতে চাই আর এমন জোরে, কি বলবো, গত দিনের কথা বলি, ও যখন এমন কষ্ট পাচ্ছে ওর পাশে গিয়েছে আর এমন জোরে লাথি মেরেছে, মানে আমারই বাঁচা কষ্ট হয়ে যায়। তো ঠিক এটা কিন্তু ওই পেশেন্টের অভিভাবকের ভাষ্য পেশেন্ট বিষয়ে। তো এটা কিন্তু স্ট্রিকনাইন কেউ সেবন করলে বা গ্রহণ করলে তার পরবর্তী অবস্থা কিন্তু ওই রোগীর জন্য এমনই হয়, মানে তার দেহে যখন আক্ষেপ আসে তখন সে প্রচণ্ড পরিমাণে রেগে গিয়ে মানে কঠিনভাবে আঘাত বা কঠিনভাবে বিপদ ঘটাতে পারে। তো এই রুব্রিকটি রাগ কনভালশনস ডিউরিং। আমাদের পরবর্তী রুব্রিক রাগ কনভালশনস ডিউরিং এপিলেপটিক, অর্থাৎ স্ট্রিকনাইন গ্রহণের ফলে এই অবস্থাটা দেখা যায়। যখন তার প্রচণ্ড অবস্থা চলতে থাকে তখন সে যেমন রেগে যায়, তখন কিন্তু সেই অবস্থায় সে আবার মূর্ছাও যায়, অচেতন হয়ে পড়ে। মানে অনেক অভিভাবক এভাবে বলে, ডাক্তার ভাই, ওর প্রচণ্ড খিঁচুনির সময় তো আমরা কেউ পাশে যাইতে পারে না, কিন্তু এই দেখা যায় যে ও প্রচণ্ড রাগে যেমন আঘাত করছে, আবার দেখা যায় সাথে সাথে সে আবার যেন নেতিয়ে পড়ছে, মানে আর কোনো সেন্স নেই ওর। আমরা এটা অনেকবার পেয়েছি যে এই যে বাহাদুর যেই জোরে আঘাত করলো, আবার সেই বাহাদুর যেই সে আবার ঘুমিয়েও পড়লো, অর্থাৎ সে মূর্ছা গেল আর কি। তো এটা কিন্তু স্ট্রিকনাইন ব্যবহারের সেবনের আরেকটি বড় লক্ষণ। আমাদের এর পরবর্তী লক্ষণ আনকনসিয়াসনেস কনভালশনস আফটার পার্টুরিশন, অর্থাৎ এটা আগে একটু আমরা চেম্বারের ভাষ্যে যাই, চেম্বারের রুব্রিকের বিষয়ে, চেম্বারের পেশেন্টের বিষয়ে যাই। আমাদের চেম্বারে অনেক পেশেন্ট পাই আমরা এমন, যেই পেশেন্ট সম্পর্কে তথ্য আসে যে ডাক্তার সাহেব, আমার ওয়াইফ এই বাচ্চাটি জন্ম দেওয়ার পরে সে অজ্ঞান হয়ে গিয়েছে, তার আর এখনও সে অজ্ঞান হয়েই আছে। সে বাচ্চাটি জন্ম দেওয়ার পরেই সে অজ্ঞান হয়ে গিয়েছে, তার আর কোনো সেন্স আসছে না। কিন্তু মেন হচ্ছে এই অজ্ঞান হওয়ার আগে কিন্তু তার প্রচণ্ড পরিমাণে খিঁচুনি উঠছিল। গর্ভবতীদের খিঁচুনি ওঠা এটা স্বাভাবিক একটা বিষয়, অনেক সময় এই খিঁচুনিটি ওঠে, এটা দেখা যায়। তো এই পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় তার খিঁচুনি উঠছিল বাচ্চাটি হওয়ার পরে, আর তারপর থেকেই কিন্তু সে অজ্ঞান হয়ে আছে। এইটা হচ্ছে আমাদের ওই রোগী বিষয়ে অভিভাবকের ভাষ্য। আমরা এই ক্ষেত্রে এই রুব্রিকটি নিতে পারি। অনেক সময় দেখা যায় যে আমাদের চেম্বারে অনেক পেশেন্ট এসে এইভাবেও বলে যে ডাক্তার সাহেব, এক্ষুনি আমার বাসায় যাওয়া লাগবে। বিশেষ করে আমরা অ্যালোপ্যাথি দিয়েছি, কিন্তু দেওয়ার পরে আপনার প্রতি কঠিন একটা ভক্তি, এই জন্য আপনার কাছে আসা। যে আমার ফ্যামিলিতে একজন আছে, ওনার একটা বাচ্চা প্রসবের পরে ওনার খিঁচুনি আসছিল, খিঁচুনি আসার পরে অজ্ঞান হয়ে গিয়েছে। এখন তার নিয়ে বেশ একটা টানা হাসড়া পড়ছে, সবাই খুবই চিন্তিত। তা আপনি একটু আসেন, আপনি তো আশা করি আপনার ওষুধের সুবিধা দেবে, ইত্যাদি ইত্যাদি বলে নিয়ে গেলে আমরা ঠিক এই লক্ষণটি পাওয়াতে এই রুব্রিকটি ব্যবহার করে আমরা লক্ষণ অনুযায়ী নাক্সভোম দিলে তাতে ইনশাআল্লাহ সুবিধা আসার সম্ভাবনা বেশি থাকে। তো এটা হচ্ছে আনকনসিয়াসনেস কনভালশনস আফটার পার্টুরিশন। আমাদের এবার বলবো স্ট্রিকনাইনের যে লক্ষণ, এর লক্ষণের প্রথম যে বৈশিষ্ট্যটি আমরা বলেছিলাম, এই প্রথম বৈশিষ্ট্য নিয়েই কিন্তু এতক্ষণ আমরা কথা বললাম যে স্নায়ুতন্ত্রে
উত্তেজনা সৃষ্টি করে, এই বিষয় নিয়েই কিন্তু আমরা কথা বলে আসলাম এতক্ষণ। এবার কথা বলবো স্ট্রিকনাইনের ফলে যে হঠাৎ ঝাঁকুনি বা খিঁচুনি আসে, এই রুব্রিক নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। অর্থাৎ স্ট্রিকনাইন ব্যবহারের ফলে হঠাৎ খিঁচুনি বা ঝাঁকুনি এইগুলি দেখা দেয়। যদি কেউ স্ট্রিকনাইন সেবন করে তাহলে দেখা যায় যে তার ভিতরে একটা প্রচণ্ড পরিমাণে একটা খিঁচুনি চলে আসছে, এবং সেটা কিন্তু সাথে সাথে খাওয়ার সাথে সাথে, এটা খাইলে খুব বেশি সময় দেয় না। তো এই ক্ষেত্রে স্ট্রিকনাইন আমি আবার একটু আমার রুব্রিকে যাই আগে, পরে আমি ব্যাখ্যায় যাব। অ্যাংজাইটি কনভালসিভ স্প্যাজমোটিক, অর্থাৎ দেখা যায় যদি কোনো ব্যক্তি চিন্তাযুক্ত অবস্থা মানে চিন্তিত হয়ে পড়ে তাহলে তার ভিতরে খিঁচুনি চলে আসে। যদি কোনো ব্যক্তি, কোনো রোগী চিন্তাযুক্ত হয়ে পড়ে তার ভিতরে খিঁচুনি চলে আসতে পারে। অনেক সময় দেখা যায় যে রোগী বলে, ডাক্তার সাহেব আমি যখনই কোনো বিষয়ে চিন্তা ভাবনা করি, বিশেষ চিন্তা ভাবনায় মত্ত হয়ে পড়ি, তখনই আমার ওই চিন্তাটা আমার দেহের উপরে এমনভাবে ভর করে, দেখা যায় যে আস্তে আস্তে আমার খিঁচুনি উঠে যায়। অথবা অনেক সময় অনেক অভিভাবক এভাবে বলে যে ডাক্তার ভাই ওকে নিষেধ করি যে চিন্তা করবা না, চিন্তা করা ঠিক না, তোমার যেহেতু দেহের অবস্থা, চিন্তা করলেই তোমার খিঁচুনি আসে, চিন্তা করবা না, কিন্তু শোনে না। তো যখনই চিন্তা করবে তখনই কিন্তু ওর দেহের ভিতরে একটা আক্ষেপ বা খিঁচুনি দেখা দেয়, মানে সাথে সাথেই কিন্তু ওই খিঁচুনিটাকে মারাত্মক অবস্থায় নিয়ে যায়। তো আসলে স্ট্রিকনাইন ব্যবহারের ফলে ঠিক এমন খিঁচুনি বা হঠাৎ ঝাঁকুনি কিন্তু দেখা দেয়। এটা হচ্ছে আমাদের প্রথম রুব্রিক এর কথা বললাম। এবার দ্বিতীয় রুব্রিক, যে রুব্রিকটি নিয়ে আমরা আগেও কথা বলেছি, যে যখনই তার খিঁচুনি আসে, খিঁচুনির প্রভাবে তার এত কষ্ট হতে থাকে যে সাথে সাথে সে ভাবতে থাকে যে হয়তো এটা আমার শেষ সময়, সে বলতে থাকে আমার হয়তো শেষ সময় চলে আসছে। এটা আমাদের দ্বিতীয় রুব্রিক, এবং তৃতীয় রুব্রিক ঠিক একই ক্যাটাগরির, একই ঘরানার, এবং ওই একই সেম মেডিসিন। এটা হচ্ছে স্ট্রিকনাইনের ঝাঁকুনি নিয়ে কথা বলছিলাম, যে স্ট্রিকনাইন সেবনের ফলে বা গ্রহণের ফলে হঠাৎ ঝাঁকুনি বা খিঁচুনি আসে। এই রিলেটেড আমরা তিনটে রুব্রিক এখানে কথা বললাম। এবার স্ট্রিকনাইন সেবনের ফলে আরেকটি বিশেষ বিষয় দেখা যায়, যে স্ট্রিকনাইন সেবনের ফলে সেই পেশেন্ট কোনোভাবেই কোনো সামান্য শব্দ বা আলো বা কোনো ছায়া সে সহ্য করতে পারে না, তার খিঁচুনি দেখা দেয়। যদি কোনো আলোর প্রভাব আসে, শব্দের প্রভাব আসে, তাহলে তার খিঁচুনি দেখা দেয়। এই বিষয় নিয়ে কথা বলবো। তো যখনই সে স্ট্রিকনাইন ব্যবহার করে তখনই সে কোনোভাবেই কোনো আলো সহ্য করতে পারে না, বিশেষ করে কোনো লাইটের আলো বা কোনো উজ্জ্বল আলো তার কাছে বলা যায় যে সম্পূর্ণ তার দেহের জন্য অ্যান্টি হয়ে দাঁড়ায়। আমাদের চেম্বারের অনেক পেশেন্ট এভাবে এসে বলে যে ডাক্তার সাহেব আমি কোনোভাবেই যে আলো, বিশেষ করে দিনের যে আলো, এই আলোটা আমি সহ্য করতে পারি না। এই আলোর প্রভাব পড়লেই আমার কিন্তু রোগ বেড়ে যায়। যখন দিনের আলোটা প্রখর হয় তখন কিন্তু আমার রোগের মাত্রাটাও বাড়তে থাকে। অর্থাৎ এই দিনের আলোটা তার কাছে তার রোগ বা তার কষ্টটাকে বাড়িয়ে দেয়। ঠিক স্ট্রিকনাইন সেবনের ফলে সেই স্ট্রিকনাইনের প্রভাব কিন্তু এমনভাবে বিস্তার করে যে যেখানে যে গ্রহণ করে সে কিন্তু দিনের আলো তার কাছে খুব কষ্টদায়ক হয়ে দাঁড়ায়। তো আমাদের পরবর্তী যে রুব্রিক সেটা হচ্ছে লাইট অ্যাভারশন টু। এটাও স্ট্রিকনাইন ব্যবহারের একটা ফল, অর্থাৎ স্ট্রিকনাইন ব্যবহারের ফলে কিন্তু সেই রোগী, অর্থাৎ
রোগী কোনোভাবেই কোনো রকম কোনো লাইট সে সহ্য করতে পারে না, কোনোভাবেই সে কোনো লাইট, মানে সেটা হতে পারে যে আপনার আলো, এটা সে সহ্য করতে পারে না, আবার হতে পারে যে আপনি তাকে কোনো সুবিধা দেবেন সেটাও সে নিতে চায় না, এটাও হতে পারে। তো বিশেষত যে আলো সহ্য করতে পারে না, বিশেষ করে আমাদের চেম্বারের পেশেন্টরা এসে এইভাবে বলতে পারে যে ডাক্তার ভাই আমি সবসময় চেষ্টা করি যে ঘরে বাইরে সব জায়গায় একটু লাইটটা না রাখার, ঘরেও আমি অন্ধকারে থাকতে ভালোবাসি, আমি যেখানে বসবাস করি সেখানে কিন্তু আমি চেষ্টা করি যে সব সময় মানে সিমসাম, যেটা না জ্বললেই নয় এরকম একটা ভাব থাকে, মানে লাইটটাকে আমি সবসময় এড়িয়ে চলি। আবার অনেক সময় অনেক পেশেন্ট এভাবে বলতে পারে যে ডাক্তার সাহেব আমি কিন্তু আসলে কি বলবো যে আমি যে আমার দেহের বিষয়টা আমি একটু জানা বোঝা করবো এটা আমার পছন্দ না, দেহের যে যা আছে থাক, মানে এটা জানার ফলে যে আমি একটু সুবিধা পাবো, স্বস্তি পাবো, এটা কিন্তু আমার পছন্দ হয় না। অর্থাৎ সে লাইটটাকে অ্যাভার্সন করে চলে। তো ঠিক স্ট্রিকনাইন ব্যবহারের ফলেই কিন্তু এই রকম একটা মেন্টালিটি তৈরি হয়, সে কোনোভাবেই কোনো লাইট অথবা কোনো সুবিধা সে নিতে চায় না, এড়িয়ে চলে। তো দেখা যায় সাধারণত মহিলাদের ক্ষেত্রে স্ট্রিকনাইনের আর একটা ফল দেখা দেয়, বিশেষ করে মেন্সের পূর্বে তারা কোনোভাবেই এই ধরনের লাইট তারা সহ্য করতে পারে না। তারা সবসময় চেষ্টা করে যে মেন্সের সময় সে আলো থেকে দূরে থাকার, মেন্সের পূর্বে। অনেক পেশেন্টে এসে এইভাবে বলে যে ডাক্তার ভাই আমার যখন মেন্স শুরু হবে আমি বুঝতে পারি যে আর একদিন 2 দিন আছে, ঠিক তখন থেকে আমার যেন দেহে কেমন একটা অস্বস্তি, কেমন একটা অনাকাঙ্ক্ষিত অবস্থা বিরাজ করে, আমি কোনোভাবেই এই অবস্থাতেই আমি আলো সহ্য করতে পারি না, আমি এই অবস্থাতেই কোনোভাবে আলো সহ্য করতে পারি না, আমি এই অবস্থা মানে মেন্স হওয়ার পূর্বে আমি সবসময় এড়িয়ে চলি। তো এই রুব্রিকটি লাইট অ্যাভার্সন টু মেন্সেস বিফোর, যেটা স্ট্রিকনাইন ব্যবহারের একটা নেগেটিভ ফল। এর পরবর্তী রুব্রিক লাইট অ্যাভার্সন টু মেন্সেস ডিউরিং, অর্থাৎ যখন মেন্স চলে এই অবস্থায় সে কোনোভাবে লাইট সহ্য করতে পারে না। সে বলতে থাকে যে আমার যখন মেন্স চলে তখন আমি সবসময় বদ্ধ ঘরে আবদ্ধ থাকলে আমি সুবিধা মনে করি বা ভালো লাগে, আমি সেটাকে পছন্দ করি, ভালোবাসি, আমি এই অবস্থাতে কোনোভাবে আমি লাইট নিতে পারি না। স্ট্রিকনাইন ব্যবহারের একটি নেগেটিভ ফল যে সে লাইট পছন্দ করে না, লাইট এড়িয়ে চলে। তো এরপরে যে রুব্রিকটি নিয়ে কথা বলবো সেন্সিটিভ লাইট টু, অর্থাৎ আলোর প্রতি সে সেন্সিটিভ হয়ে পড়ে। অর্থাৎ সামান্য আলো তাকে কষ্ট দেয়, সামান্য আলো তাকে কষ্ট দেয়। অনেক সময় দেখা যায় যে দূরে একটু আলো জ্বলছে, সে আলো দেখলেও সে কষ্ট অনুভব করে। যদি চোখের সামনে একটি আলো জ্বালানো হয় সে আলো দেখেও সে যেন সেন্সিটিভ হয়ে পড়ে, তার ভিতরে একটা কষ্ট বা অস্বস্তি বা বেদনার একটা ছাপ এনে দেয়। অর্থাৎ তার সেন্সটাকে কঠিনভাবে গ্রাস করে ওই লাইটটি। আমাদের পরবর্তী রুব্রিক সেন্সিটিভ লাইট টু মেন্সেস বিফোর, অর্থাৎ মেন্সের পূর্বে সে সেন্সিটিভ হয়ে পড়ে আলোর প্রতি। মেন্সের পূর্বে সে আলোর প্রতি সেন্সিটিভ হয়ে পড়ে, সে সহ্য করতে পারে না, মানে এটা হয়ে দাঁড়ায় কষ্টের কারণ, এই আলো তার কাছে হয়ে দাঁড়ায় কষ্টের কারণ। আমাদের এবারের রুব্রিক নয়েজ সাউন্ড অ্যাভার্সন টু, অর্থাৎ স্ট্রিকনাইন ব্যবহারের ফলে কিন্তু সেই ব্যক্তি কোনোভাবেই কোনো শব্দ, বিশেষ কোনো উচ্চ আওয়াজ সে কিন্তু সহ্য করতে পারে না, এড়িয়ে চলে।
ঠিক আমাদের চেম্বারে অনেক পেশেন্ট আছেন যারা এসে বলে ডাক্তার সাহেব আমি কোনো রকম কোনো শব্দ পছন্দ করি না, আমি শব্দকে সবসময় এড়িয়ে চলি, আমি আমার ঘুমানোর সময়ও যদি একটু শব্দ হয় তাও কিন্তু আমার বেশ কষ্ট দেয়, আমি সেই শব্দটাও এড়িয়ে চলি, যাতে কেউ শব্দ না করে আমি তাদের নিষেধ করি। অর্থাৎ আমাদের চেম্বারে পেশেন্ট এসে এভাবে বলবে যে ডাক্তার ভাই আমি কিন্তু কোনোভাবেই কোনো শব্দ পছন্দ করি না, আর এটা কিন্তু স্ট্রিকনাইন ব্যবহারের একটি ফল। তো এরপরের রুব্রিকটি নয়েজেস সাউন্ডস অ্যাভারশন টু মেন্সেস বিফোর। অর্থাৎ একটা বিষয় একটু আমরা খেয়াল করব যে মেন্স হওয়ার পূর্বে এবং মেন্স হওয়ার সময়, এই দুইটার সময় আমরা এই রুব্রিক প্রায় পাচ্ছি যে হয় সে আলো সহ্য করতে পারবে না, না হয় সে শব্দ সহ্য করতে পারবে না, মানে এমন বিষয় আছে মেন্সের পূর্বে। আর প্রায় জায়গায় আমরা দেখছি যে সেখানে হয়তো একটা বা দুইটা ঔষধ আছে। এই জন্য এই রুব্রিকটি আমাদের মনে রাখলে অনেক সময় মহিলা রোগী দেখতে গেলে আমাদের কাজ দিতে পারে। তো যে কথা বলছিলাম যে নয়েজেস অ্যাভারশন টু মেন্সেস বিফোর, অর্থাৎ মেন্স শুরু হওয়ার পূর্বে তার এমন অবস্থা হয় যে সে কোনো রকম নয়েজ সহ্য করতে পারে না। অনেক পেশেন্ট এসে এভাবে বলে যে ডাক্তার ভাই আমার যখন মেন্স শুরু হবে তার আগে আমি এই মানে সাউন্ডগুলো আমার মানে এত অস্বস্তিতে ফেলে, আমি কোনো রকম কোনো আওয়াজ সহ্য করতে পারি না, মানে আপনি যে বাড়ি কোনো কিছু নাড়াবেন যে আওয়াজটা আসবে এই আওয়াজটাও আমার বড় পেইন হয়ে দাঁড়ায়। তো ঠিক মেন্সের সময়ও সেই একই অবস্থা, এটা হচ্ছে আগে আর এটা হচ্ছে ওই সময়। পরের রুব্রিকটা হচ্ছে সেন্সিটিভ নয়েজ সাউন্ডস টু অ্যাগ্রাভেশন হিট ডিউরিং, অর্থাৎ প্রচণ্ড তাপের সময় তার এই মানে সে সাউন্ড বা ওই যে আওয়াজের প্রতি সে সেন্সিটিভ হয়ে পড়ে। আমাদের অনেক পেশেন্ট এসে এভাবে বলে ডাক্তার ভাই আমার দেহে যখন প্রচণ্ড অস্বস্তি চলে, প্রচণ্ড কষ্ট চলে, এই অবস্থায় আমি কিন্তু এই সাউন্ডগুলো সহ্য করতে পারি না, অন্য সময় যা হয় হোক, বিশেষ করে ওই সময় আমি সহ্য করতে পারি না। আমাদের এই রুব্রিকগুলি প্রায়ই একই ঘরানার, একই ধরনের। and sensitive noise sounds to aggravation menses during, sensitive noise sounds to aggravation perspiration during, অর্থাৎ সে যখন প্রচণ্ড পরিমাণে ঘেমে যায়, প্রচণ্ড পরিমাণে ঘর্মাক্ত অবস্থা চলতে থাকে, এই অবস্থায় কিন্তু অন্য সময় যা হয় হোক এই অবস্থায় কিন্তু সে খুব সেন্সিটিভ হয়ে পড়ে সাউন্ড বা নয়েজের প্রতি। অনেক পেশেন্ট এভাবে এসে বলতে থাকে যে ডাক্তার ভাই আমার কিন্তু দেহ সবসময় ঘামে না, কিন্তু যখন ঘামে তখন আমার যে কি একটা অস্বস্তি হয় কি বলবো, তখন সামান্য সাউন্ড আমার কাছে অনেক বড় কিছু মনে হয়, যেন বাজ পড়ছে, সামান্য একটু আওয়াজ আমাকে এত কষ্ট দেয়, মনে করতে হবে যেন আকাশ থেকে যে চরকাগুলি পড়ে যে বিকট আওয়াজ হয়, আমার কাছে এমন মনে হয়, খুব মানে কর্কশ লাগে, খারাপ লাগে। তো এই রুব্রিকটি সেন্সিটিভ নয়েজ সাউন্ডস টু অ্যাগ্রাভেশন পারস্পাইরেশন ডিউরিং। আমাদের পরবর্তী রুব্রিক সেন্সিটিভ নয়েজ সাউন্ডস টু অ্যাগ্রাভেশন স্লিপ ডিউরিং, অর্থাৎ সে ঘুমের সময়ও এগুলো কিন্তু সব স্ট্রিকনাইন থেকে উৎপাদিত লক্ষণসমূহ, স্ট্রিকনাইন সেবনের ফলে যে লক্ষণগুলি আসে সেগুলো নিয়ে আমরা কথা বলছি মূলত। সেন্সিটিভ নয়েজ সাউন্ডস টু অ্যাগ্রাভেশন স্লিপ ডিউরিং, অর্থাৎ ঘুমের সময় কেউ যদি একটু সামান্য শব্দ করেছে, ঘুমের সময় যদি কেউ একটু শব্দ করেছে সেই শব্দটাও কিন্তু আমাকে ব্যাপকভাবে কষ্ট দেয়, আমার কিন্তু সেই শব্দটা আমাকে আমার সেন্সে আঘাত করে। এরপরের রুব্রিক সেন্সিটিভ নয়েজ সাউন্ডস টু অ্যাগ্রাভেশন স্লাইট টেস্ট, অর্থাৎ যদি অল্প শব্দ, সামান্য একটু শব্দও হয়, সেই শব্দটাও কিন্তু আমার বেশ কষ্ট দেয়, আমি কিন্তু সেই সামান্য শব্দটির প্রতিও কিন্তু আমি সেন্সিটিভ হয়ে পড়ি।
এরপরে রুব্রিকটি সেন্সিটিভ নয়েজ সাউন্ডস টু অ্যাগ্রাভেশন স্টিপিং টু, অর্থাৎ সামান্য পায়ের শব্দ কি খুব বেশি নাকি? আসলে কিন্তু বেশি না, খুব কম, কিন্তু তারপরে এই পায়ের শব্দটাও আমার কিন্তু কঠিনভাবে কষ্ট দেয়। আমি যখন রেস্টে থাকবো, আমার পাশ দিয়ে যদি কেউ যায়, যদি কারোর পায়ের শব্দ আমার কানে আসে, তাও আমার দেহে অস্বস্তি আসতে থাকে, আমার খারাপ লাগতে থাকে, আমার কষ্ট লাগতে থাকে। সেন্সিটিভ নয়েজ সাউন্ডস টু অ্যাগ্রাভেশন ভয়েসেস, যদি কারোর মানে মুখের বুলি, মুখের আওয়াজও যদি আমার কানে আসে, যে ধরেন পাশে দুইজন কথা বলতে বলতে যাচ্ছে আমার ঘরের পাশ দিয়ে, তো সেটাও কিন্তু আমাকে কষ্ট দেয়, আমার জন্য পেইন হয়ে দাঁড়ায়। আর বাড়িতে তো কেউ কথা বললে তো কোনো কথাই নেই। এরপরে সেন্সিটিভ নয়েজ সাউন্ডস অ্যাগ্রাভেশন পেইনফুল সেন্সিটিভ টু, অর্থাৎ তার যে সেন্সটা, এই সেন্সটা যেমন নয়েজ বা সাউন্ডটাকে বিপদে ফেলছে, সেই বিপদ কিন্তু তার দেহে পেইনও এনে দিচ্ছে, তার দেহে পেইনের জন্ম দিচ্ছে। পেশেন্ট এইভাবে বলে, ডাক্তার ভাই আমি কিন্তু যখন অসুস্থ থাকি তখন আমি কোনো রকম কোনো শব্দ নিতে পারি না, কিন্তু যদি কোনো শব্দ হয় তখন আমার কি বলা যায়, সেই শব্দের জন্য আমার যেমন মানসিকভাবে একটা অস্বস্তি আছে, সেইটা কিন্তু আমার শরীরেও প্রভাব ফেলে। এমনকি ওই মানসিক অস্বস্তির কারণে আমি অনুভব করে আমার সারা দেহের ব্যথা বেড়ে যাচ্ছে, সারা দেহের কষ্ট বেড়ে যাচ্ছে। তো এই রুব্রিকটি সেন্সিটিভ নয়েজ সাউন্ডস টু অ্যাগ্রাভেশন পেইনফুল সেন্সিটিভনেস টু। এবার স্ট্রিকনাইনের আর একটা বিশেষ লক্ষণ বলবো, স্ট্রিকনাইন সেবনের ফলে বা গ্রহণের ফলে শরীরের পেশি, বিশেষ করে শরীর কিন্তু ধনুকের মতো বেঁকে যায়। স্ট্রিকনাইন ব্যবহারের ফলে শরীরের পেশি, বিশেষ করে শরীর ধনুকের মতো বেঁকে যায়। তো আমাদের রুব্রিক আছে ব্যাক অপিস্থোটোনস, অর্থাৎ দেখা যায় যে তার পিঠ ধনুকের মতো বেঁকে গেছে। যাদের আমাদের অনেক পেশেন্ট আছে যারা সোজাভাবে চলে না, পিছনের দিকে বেঁকে বেঁকে চলে। আমার এলাকাতে একজন আছে, যেই ছেলেটি ইয়ং, এখনো বিয়ে করেনি এমন, অথচ সে তার মানে তার দৈহিক কাঠামো টোটালি পিছনের দিকে বেঁকে যাচ্ছে, অর্থাৎ দেখে বোঝা যায় যে ওর টোটাল পিঠটা ধনুকের মতো বেঁকে যাচ্ছে। তো এটা মূলত একটা অবজারভেশনাল রুব্রিক, যেটা কিন্তু কেউ যদি স্ট্রিকনাইন ব্যবহার করে, গ্রহণ করে, তাহলে কিন্তু এই সেম অবস্থা হবে। আমাদের দ্বিতীয় রুব্রিক ব্যাক অপিস্থোটোনাস কনভালশনস ডিউরিং, অর্থাৎ যখনই আমার খিঁচুনিটি আসে, যখনই আমার ভিতরে খিঁচুনি দেখা দেয়, ঠিক তখনই কিন্তু আমি ধনুকের মতো বেঁকে যাই। অর্থাৎ যখন খিঁচুনি হয় তখন সে বেঁকে যায়। অনেক সময় পেশেন্ট বিষয়ে অভিভাবক এভাবে বলতে পারে, ডাক্তার ভাই ওর যখন প্রচণ্ড ওই যে খিঁচুনি হয় তখন ও ঠিক মানে বারবার ধনুকের মতো, মানে ধনুক যেইভাবে থাকে ও ঠিক বারবার পিঠ বাঁকিয়ে ঠিক ধনুকের মতো হয়ে যায়। এবং পেশেন্ট বলছে, ডাক্তার ভাই ওই সময় যে আমার কি হয় জানি না, কিন্তু আমি মানে কি বলা যায়, আমার পিঠ বেঁকে ধনুকের মতো হয়ে যায়। এই রুব্রিকটি ব্যাক অপিস্থোটোনাস কনভালশনস ডিউরিং। ব্যাক আমাদের পরবর্তী রুব্রিক ব্যাক অপিস্থোটোনাস কনভালশনস ডিউরিং টিটানি, অর্থাৎ যখন তার এই টিটানিকের অসুবিধাটা এসেছে, অর্থাৎ টিটেনাসের নেগেটিভ ফল, এই টিটেনাসজনিত অসুবিধা থেকে তার এই আক্ষেপটি, তার এই খিঁচুনিটি, বিশেষ করে যখন এই ধরনের খিঁচুনি আসে তখনই দেখা যায় যে সে ধনুকের মতো বেঁকে যায়। এবং আমাদের পরবর্তী রুব্রিক অপিস্থোটোনাস হেড ওয়ান্টস টু বি, যখন সে ধনুকের মতো বেঁকে যায়
তখন কিন্তু সে চেষ্টা করে আশপাশে যে যাকে পাবে, যদি একটা কোলবালিশও পাই সে আঁকড়ে ধরে, যদি কাউকে পাই, মাকে পাই, তাকে আঁকড়ে ধরবে, মানে যাকে পাবে তাকে ধরে থাকার চেষ্টা করবে। যদি কিছু নাও পাই তাহলে আপনার পালঙ্গের এক পাশে, যেই পাশে পা আছে ঠিক ওই পাশে পালঙ্গের কোনো কিছু ধরে থাকবে, ঠিক যদি হাতের কাছে কিছু থাকে সেটা ধরে থাকবে। মানে যখন তার এই পিঠ বেঁকে যাইতে থাকে তখন সে কোনো কিছু জড়িয়ে থাকার চেষ্টা করে। এবং আমাদের এগুলো কিন্তু সব স্ট্রিকনাইন সেবনের ফল। আমরা ওই বিষয়টা একটু বারবার বলছি এই জন্য যাতে ওই সেন্সটা আমাদের ওইখানে কাজ করে যে স্ট্রিকনাইন যে অ্যালকালয়েড, এটা যে লক্ষণগুলি তৈরি করে আমরা সেই লক্ষণ অনুযায়ী যেন এটা পরবর্তীতে মনে রাখতে পারি। আর এটা কিন্তু অ্যাকচুয়ালি অনেক কঠিন রোগীর বিষয়, যেটা এমন রুগী একটা দুইটা আরোগ্য হওয়া মানেই ধরে নেন চেম্বারে একটা রুগী 100 রুগী 1000 রুগী এনে দেয়। তো পরবর্তী রুব্রিক, ব্যাক অপিস্থোটোনাস মুভ ক্যান নট। যখন তার এই পিঠটা ধনুকের মতো বেঁকে যায় তখন কিন্তু সে কোনোভাবেই মুভ করতে পারে না, তার মুভ করার ক্ষমতা থাকে না। অনেক সময় দেখা যায় যে সে টোটালি বিছানাগত হয়ে যায় এবং সে এক পাশ থেকে আর এক পাশে মুভ করবে তার কোনো সুযোগ থাকে না। এটা কিন্তু অনেক কঠিন রোগ এবং এই রুব্রিকটা আমরা পড়লে এটা বুঝতে পারছি। তো আমাদের পরবর্তী রুব্রিকটাও ঠিক অনেকটা সেই কোয়ালিটি যে তার পিঠও ঠিক ধনুকের মতো বেঁকে যায়। ব্যাক অপিস্থোটোনাস আর্ক লাইক অ্যান আর্ক, অর্থাৎ ঠিক মানে ধনুক যেমন সে যেন ওই রকমই বেঁকে যায়, মানে যখন অসুস্থ হয় মনে করতে হবে যেন একেবারে ধনুক বেঁকে গেছে এরকম। এটা জাস্ট হচ্ছে আগেরটা হচ্ছে ফুলফিল আর এটা হচ্ছে আংশিক। আগের রুব্রিকগুলোয় আমরা যেগুলো আলোচনা করেছি এগুলো হচ্ছে ফুলফিল অবস্থা, একেবারে ধনুকটা ধনুক পিঠ বেঁকে ধনুকের মতো হয়ে যায়, আর এটা ঠিক ওই ধরনেরই ভাব থাকে কিন্তু অত না। তো আমাদের এই রুব্রিকটি থটস ক্লিয়ারনেস অফ অপিস্থোটোনাস অ্যান্ড ইমপ্রোথোটোনাস উইথ, অর্থাৎ যখন তার পিঠ বেঁকে ধনুক হয়ে যায় বা ঠিক উল্টা দিকে, অর্থাৎ পিঠ একবার বেঁকে পিছন দিকে আর আরেকবার বেঁকে সামনের দিকে, এমন অবস্থা চলতে থাকে, কিন্তু এই অবস্থায়ও তার চিন্তা শক্তি, তার ধ্যান ধারণা কিন্তু একেবারে ক্লিয়ার থাকে। মানে সে তার যে এই যে কষ্টটা হচ্ছে, সে তার একবার পিঠ বেঁকে পিছনের দিকে চলে যাচ্ছে আবার আরেকবার সামনের দিকে চলে আসছে, এরকম অবস্থা চলতে থাকে। তারপরেও কিন্তু তার সব কিছুই কিন্তু সে সজাগ, সে কিন্তু সব কিছুই বলতে পারে। তো যেহেতু আজকে 10:15 বেজে গিয়েছে, আজকে আমার আলোচনা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ ডাক্তার গিয়াসউদ্দিন বিশ্বাস স্যারকে। স্যার আজকে খুব সুন্দর ও সাবলীল ভাষায় নাক্স ভূমিকার সেকেন্ড পার্টটি আলোচনা করেছেন এবং রুব্রিকগুলোও খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ জানাই স্যারকে। এবারে আমাদের আজকের আলোচনা সভার বিশেষ অতিথির আসনে অলংকৃত আছেন আমাদের ভারতীয় শাখার সেক্রেটারি ডাক্তার কৃষ্ণ প্রসাদ বালা স্যার। স্যারকে অনুরোধ করছি স্যার আপনার বক্তব্য পরিবেশন করার জন্য। শুভেচ্ছা সহ ধন্যবাদ আজকের সুদক্ষ মডারেটর ডক্টর প্রশান্ত কুমার ভৌমিক স্যার।
উপস্থিত আছেন আমাদের জনাব মোহাম্মদ ইমান আলী স্যার, উপস্থিত আছেন বিভিন্ন প্রান্তের বিভিন্ন পদের আধিকারিক ডাক্তারবৃন্দগণ, এবং সর্বশেষ আজকের দুই সুদক্ষ বক্তা আলোচক, প্রথমজন ডক্টর অধরচন্দ্র মাহাতো এবং দ্বিতীয় সেশনে বক্তব্য রেখেছেন ডক্টর গিয়াসউদ্দিন স্যার। তো আজকের যে বক্তব্য আমরা দুটি পর্যায়ে শুনলাম, প্রথম পর্যায়ে সফল কেস এবং খুব ধৈর্যশীল হিসাবে, সাহসী হিসাবে ডাক্তারবাবুদের যে কর্তব্য, সেই কর্তব্য আমাদের অধর স্যার তার নিজের ছোট মেয়ের প্রতি হোমিওপ্যাথির উপর বিশ্বাস রেখে তিনি সাফল্য অর্জন করেছিলেন। হয়তো এই রুগীটি ওনার বাড়ির না হলে অ্যালোপ্যাথির কাছেই হয়তো চলে যেত, যেহেতু উনি নিজেই ধৈর্য ধরে সেই রুগীর অবজারভেশনে রেখে এবং প্রথম, দ্বিতীয়, 3 নম্বরে যে মেডিসিন দিয়ে নিজে পরপর রোগীর লক্ষণ সহ কমিয়েছেন সময় নিয়ে, একটি অসাধারণ কেস। এবং সর্বোপরি এই কেসটি থেকে আরেকটা বড় জিনিস আমরা শিখলাম যে ঠিক মতো রোগীর লক্ষণের সঙ্গে যদি রুব্রিক মিলাতে পারা যায় তবে একাধিক রুব্রিকের দরকার হয় না, তো সিঙ্গেল রুব্রিকেই আমাদের রোগ নির্মূল করতে সাহায্য করে আমাদের এই মিরাকেল আশ্চর্যজনক হোমিওপ্যাথি মেডিসিন। এটা আমাদের চোখে আঙুল দিয়ে আমাদের ডাক্তারবাবু, ডক্টর শ্রী অধর কুমার স্যার আমাদের এই কেসটিকে দেখিয়ে দিয়েছে, যেটা আমরা শিখলাম এবং আমাদের কাছে এত অভিজ্ঞতা এলো। সিঙ্গেল রুগী বিজনেস ক্যাপাসিটি সুগার দিয়ে সিঙ্গেল। তো সত্যি স্যার অসাধারণ আপনার ধৈর্য এবং সাফল্য আমরা জানাই। এরকম কেস আমাদের কাছে তুলে ধরবেন এই আশা। দ্বিতীয় সেশনে কি বলবো, কি অমায়িক আজকে একটা ক্লাস করলাম। ক্লাসটা করার সঙ্গে সঙ্গে আমি লিপিবদ্ধ করছিলাম এবং মুগ্ধ হয়ে যাচ্ছিলাম যে লিখবো না শুনবো, লিখবো না শুনবো। এত সুন্দর ক্লাস ডক্টর গিয়াসউদ্দিন স্যারের ক্লাস আমরা উপভোগ করলাম নার্স ভূমিকার উপরে। এবং এই নার্স ভূমিকার যে দুটি মূল বৈশিষ্ট্য লক্ষণের যে বিষয়, যে একটা হচ্ছে স্প্রে 9 আর একটা হচ্ছে ব্রুসিনাইন। এই ব্রুসিনি এবং স্প্রে 9-এর যে বৈশিষ্ট্য উনি আজকে আমাদের সামনে তুলে ধরেছেন, যে এই মেডিসিনের নেওয়ার পরে আমাদের কি কি বৈশিষ্ট্য এবং কি কি উপসর্গ আমাদেরকে আসতে পারে এবং কি কি সমস্যাও হতে পারে, সেই সম্পর্কে আজকে নার্স ভূমিকার উপরে আলোচনা
করেছেন। এই স্ট্রিকনাইন যে বৈশিষ্ট্য প্রথমে তিনি সংক্ষেপে বলেছেন যে খুব শক্তিশালী একটা সেন্ট্রাল নার্ভাসের কাজ করে, অবশ্যই করে, যেটা আমরা রুব্রিকের মারফতে দেখতে পেয়েছি। এরই একটা সেকেন্ড পার্ট যেটা গ্লুসিনাইনের বৈশিষ্ট্য, যে এর থেকে একটু শক্তিশালী কম। তার স্ট্রিকনাইনের যে কাজ করে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যে প্রভাব ফেলে, এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে কাজগুলো হয় সাধারণত পেশি এবং কনভালসেন, ঝাঁকুনি, খিঁচুনি ইত্যাদির উপরে, তার থেকে এর কাজটা একটু কম। কিন্তু এর সঙ্গে আর একটা জিনিস যুক্ত হয়ে যায় যে হৃদযন্ত্র এবং শ্বাস প্রশ্বাসের একটা অনিয়মিত মানসিক উপসর্গ এখানে কিন্তু সৃষ্টি হয়, এটা আমরা পেয়েছি। তবে নাক্সভূমিকার সঙ্গে এই স্ট্রিকনাইনের যে লক্ষণ এবং রোগীর মধ্যে যে উপসর্গ পাই, তার মধ্যে প্রধান যেটা আমরা দেখতে পাই পেশির টান। এবং এই পেশির টান এতটা মারাত্মক হয় যে রোগী মৃত্যুকে পর্যন্ত মনে হয় সামনে এসে দাঁড়িয়েছে, এমন একটা পরিস্থিতি রোগীর ক্ষেত্রে দেখা যায়। এবং রোগীর ক্ষেত্রে তখন এই অবস্থায় আমরা ডেথ প্রেজেন্টিমেন্ট অফ কনভালসেন ডিউরিং সিঙ্গেল মেডিসিন নাক্সভূমিকা, আমরা কিন্তু এই রোগটি চোখ বুঝে গ্রহণ করতে পারি আজকের আলোচনার ডক্টর গিয়াসউদ্দিন স্যারের থেকে দিলাম। শুধু এই নয়, এই যে পেশির টান যে কতটা মারাত্মক হতে পারে, ইরিটেবিলিটি কনভালসেন ডিউরিং, সে একটা অস্বস্তিকর পরিবেশ তার মধ্যে সৃষ্টি করে সিঙ্গেল মেডিসিন নাক্সভূমিকা। নট অনলি দ্যাট, ম্যানিয়া কনভালসন বিফোর এপিলেপটিক, এবং এই মৃগী রোগের যে উন্মাদ কষ্টের জন্য সে কিন্তু ঠিক থাকতে পারে না, প্রচন্ড একটা ক্ষিপ্ততা তার মধ্যে আমরা দেখতে পাই। এবং র্যাগ কনভালসেন ডিউরিং, এবং সেই সময় তার মধ্যে কিন্তু রাগের ক্ষেত্রে একটা পরিলক্ষিত হয়, তার জন্য সে হাত পা ছোড়াছুড়ি এইরকম একটা সিস্টেম অবস্থা সেখানে কিন্তু চলে আসে। শুধু তাই নয়, এই রেজ কনভালসন ডিউরিং এপিলেপটিক, এটাও আমরা দেখতে পারি। তারপরে দেখতে পারি আনকনসিয়াসনেস কনভালসন আফটার পার্চুরেশন, এই প্রসব যন্ত্রণা, প্রসব হওয়ার পর একটা খিঁচুনি আসে এবং সেটা কখনো কখনো আবার একটা অজ্ঞান হয়ে যায়। এই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাই। তাহলে খিঁচুনি এবং ঝাঁকুনির ক্ষেত্রে আমাদের এই স্ট্রেকনাইনের যে সিমটম গুলো আমরা দেখলাম, এখানে কিন্তু আরো বেশ কিছু সিমটম আমরা পাই, যেমন অ্যাংজাইটি কনভালশন, প্যাজমেটিক, হঠাৎ করে একটা উত্তেজনা বা চিন্তার মধ্যে একটা খিঁচুনি সৃষ্টি হয়ে থাকে। ডেথ প্রেজেন্টিমেন্ট অফ স্প্যাজমেটিক বিফোর আসে। এরপরেই আবার আসে যে এর আমার ক্ষেত্রে যে লাইট, অর্থাৎ এই আলো সম্পর্কেও বেশ কিছু কিন্তু উপসর্গ এবং লক্ষণ আসতে পারে। সে আলো সহ্য করতে পারে না, সে আলোর মেন্সের আগে আলো সহ্য করতে পারে না, মেন্স চলাকালীন আলো সহ্য করতে পারে না, লাইটে অ্যাগ্রাভেশন হয় সাধারণত দিনের আলোতে, তার আবার এই উপসর্গগুলি বৃদ্ধি পেতে থাকে, সংবেদনশীল হয়ে পড়ে, এবং এমন সংবেদনশীল হয়ে পড়ে যে সামান্য লাইটেও কিন্তু সে সহ্য করতে পারে না। সেন্সিটিভ, ওভার সেন্সিটিভ লাইটে তার মধ্যে দেখা যায়। এবং শুধু তাই নয়, এর সঙ্গে এই চেঁচামেচি, শব্দ, এগুলো কিন্তু সহ্য করতে পারে না মেন্স চলাকালীন বা
মেন্সের পূর্বে এই সিমটম আমরা কিন্তু পাই। নয়েজের ক্ষেত্রে আরো আছে, তারা সেন্সিটিভ, নয়েজ সাউন্ড টু অ্যাগ্রাভেশন, হিট ব্রিদিং, তাপের সময় অর্থাৎ উত্তাপের সময় সে কিন্তু এই সংবেদনশীল হয়ে পড়ে, সেন্সিটিভ আমরা দেখতে পারি। এবং মেন্সের সময় দেখতে পারি সেন্সিটিভ নয়েজ, এবং ঘামের ক্ষেত্রে পার্সপিরেশনের ক্ষেত্রে আমরা দেখতে পারি। স্লিপ ডিউরিং এর ক্ষেত্রেও এইরকম সেন্সিটিভ নয়েজ এবং সাউন্ড সহ্য করতে পারে না, সামান্যতেই সে কিন্তু তার বিরক্তি ভাব তাদের মধ্যে চলে আসে, যে স্লাইট লাইট বুঝতে হয়। এবং স্টেপিং, পায়ের শব্দেও সে কিন্তু এই অবস্থাটা আসে। এবং ভয়েসের ক্ষেত্রে কেউ যদি কথাবার্তা বলে, আওয়াজ করে, সেখানেও আসে। এর জন্য কিন্তু একটা পেইনফুল সেন্সিটিভনেস এই পেশেন্টের মধ্যে আমরা দেখতে পাই। এরপরে যে ব্যাখ্যাটা বা যে যুক্তিটা, যে উপসর্গটা দিয়েছেন, যে অপিস্থ টোনাস, এই অপিস্থ টোনাসটা হচ্ছে ধনুকের মতো বেঁকে যাওয়া, জাস্ট লাইক অ্যান আর্চ, এবং রুব্রিক আছে। এই যে ব্যাক অর্থাৎ পিছন সাইডটা যে ধনুকের মতো বেঁকে যায়, এটা কিন্তু কখনো কনভালশন খিচুনি যখন আসে সময় হতে পারে, বা আপনার ওই সেই সময় কিছু ধরতে, সামনে কিছু পেলে সে চেপে ধরে, হোল্ড ওয়ান্স টু বি, কখন যে ব্যাক অপিস্থ টোনাস, এই সময় সে কিন্তু যা কিছু সামনে পায় সে কিন্তু এটা ধরে রাখতে চায়, ধনুকের মতো বেঁকে যায় লাইক অ্যান আর্চ। তারপরে এই সময় সে কিন্তু কোনো মুভ করতে পারে না, ক্যানট মুভ, নড়াচড়া করার জন্য চুপচাপ থাকতে সে কিন্তু অনেক সময় ভালো লাগে। এই ধরনের সিমটম গুলো কিন্তু আজ আমাদের সামনে আমাদের সম্মানীয় ডাক্তারবাবু ডক্টর গিয়াসউদ্দিন স্যার উপস্থাপন করেছেন। সমস্ত ডাক্তারবাবুদের এবং সমস্ত পদাধিকার যারা, আমার শ্রদ্ধেয় ব্যক্তি যারা আছেন, সবাইকে আমার শুভেচ্ছা এবং শুভরাত্রি জানিয়ে আমার সংক্ষিপ্ত চিফ গেস্টের বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি ডাক্তার কৃষ্ণপ্রসাদ বালা স্যারকে, স্যার খুব সুন্দরভাবে ওনার বিশেষ অতিথির বক্তব্য উপস্থাপন করলেন। তো আজকে আমাদের বাংলার সময় প্রায় 10:30 বেজে গেছে, আমরা আর আজকে দেরি করছি না। আজকের জন্য এখানেই আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করলাম। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।